নমস্কার 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 আমার প্রিয় বন্ধুরা, আমি তুষার ভট্টাচার্য। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আজকে বিষয় গতকালের কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা। কালকে সকাল 9:45টার সময় শিয়ালদাগামী আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজিপি ছাড়ার পরে দুর্ঘটনা কবলিত হয়। এখন পর্যন্ত যা খবর তাতে খুব বেশি লোক মারা না গেলেও 10 থেকে 12 জন লোকের খবর পাওয়া যাচ্ছে যে তারা মারা গেছেন। আর তাতে যে গুডস ট্রেনটি ছিল, মালগাড়িটি, তার যে চালক ছিলেন অনিল কুমার, তিনিও মারা গেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এই নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা বিরাট বিভ্রান্তিমূলক ঘটনাবহুল নানা রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিরোধী পক্ষ, সরকার পক্ষ একটা তরজায় নেমে গেছে যে কেউ বলছে ট্রেন ঠিকঠাক মেনটেন হয় না, কেউ বলছে আমরা যা করেছি তা অনেক সরকারই করেনি, বিগত সরকারগুলির কথা বলছে। তো সে যাই হোক, এই ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য আমরা দেখতে পেলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার এবং রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে ঘটনাস্থলে চলে যেতে, পরিদর্শন করতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন। অনেক রকম মন্তব্যই সব পক্ষ থেকেই হয়েছে এবং মন্তব্যের আবার মন্তব্য প্রতি মন্তব্য সবই আমরা দেখেছি। সিগন্যালিং ব্যবস্থার জন্য হোক, চালকের দোষেই হোক, দুর্ঘটনাটা দুর্ঘটনাতে যাদের প্রাণ গেল তারা তো আর ফিরে আসবে না। কিন্তু গত বছর জুন মাসের 2 তারিখে আমরা একটা ভয়াবহ দুর্ঘটনা দেখেছিলাম। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হয়েছিল উড়িষ্যার বালেশ্বরে। আর তারপরে এক বছর কয়েকদিন পরেই, 1 বছর 15 দিন পরেই আবার একটি দুর্ঘটনা হলো। ক্ষয়ক্ষতির পরিমাণ কম হলেও মৃতের সংখ্যা 10-এর অধিক শোনা যাচ্ছে। হয়তো রেল কর্তৃপক্ষ হোক, এটা অসংরক্ষিত কামরা ছিল, যার ফলে যারা মারা গেছেন তারা কতটা ক্ষতিপূরণ পাবেন হয়তো ওই রেল দপ্তর বা রাজ্য সরকারের যে ওই বদান্যতা বলা হয় যাকে, ওই একটা হয়তো 5 লাখ টাকা 2 লাখ টাকার একটা সাহায্য, এটাই পাবেন। কিন্তু ইন্স্যুরেন্স করা যারা যাত্রী, যারা রিজার্ভে যান, রিজার্ভ সিটে যান, রিজার্ভেশন করে যান, তারা তো একটা ইন্স্যুরেন্সের আওতায় থাকেন। তারা 10 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মারা গেলে পান, তাদের পরিবাররা পান। প্রশ্নটা হচ্ছে যে রেল চললে, বাস চললে, প্লেন চললে দুর্ঘটনা তো ঘটবেই। এবার দুর্ঘটনাটা ঘটানো ঘটে যাওয়া দুর্ঘটনাটাকে তো আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না, যে না দুর্ঘটনাটা ঘটেছে সেটাকে পুনরায় আবার করা যাক, না কেউ মারা যায়নি, কেউ কিছু হয়নি, এটা সম্ভব না, হয়ে গেছে। এই নিয়ে তর্জা করে লাভ নেই। যেটা করা দরকার আমার মনে হয়, এই যে দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করে, কোনো দলেরই রাজনীতি করা উচিত না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ট্রেনের কোনো কাজই হয় না। প্রধানমন্ত্রী বলছেন যে আমরা যত কাজ করেছি সেরকম কাজ কেউ আগের সরকারগুলি করেননি। লালু প্রসাদ যাদবের একটা বক্তব্য শুনলাম, তিনি বললেন দায় কার, সরকার যদি দায় না নেয় দায়টা কার।
প্রশ্নটা হচ্ছে দায় কার না, দায় কার না, সেসব তো প্রশ্ন থাকবেই, চলতেই থাকবে, কিন্তু বেসিক কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলি যদি আমরা উল্লেখ করি এবং সেটার যদি সঠিকভাবে তার যদি আমরা কাজগুলি করতে পারি, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও, কিছুটা না অনেক ক্ষেত্রেই আমরা সফলতা পেতে পারি। যেমন একটা সমীক্ষা দেখছিলাম যে এক একটা স্টেশনে মানে রেলের যে লোক সংখ্যা দরকার, কর্মী প্রচুর প্রচুর কম, যার ফলে কি হচ্ছে, এই যে একজন লোকের ঘাড়ে, আমি ধরে নিলাম যে অনিল কুমার যিনি ড্রাইভার ছিলেন, আমার কাছে আমি যতটুকু জানি তিনি শিলিগুড়ির বাসিন্দা ছিলেন, পাটনার লোক, কিন্তু তিনি ফ্যামিলি নিয়ে তার দুটো ছেলে এবং ওয়াইফকে নিয়ে তিনি শিলিগুড়িতে কোনো একটা আবাসনে থাকতেন, আমার কাছে যতটুকু খবর আছে, এবং সকালবেলা 6টা সাড়ে 6টার দিকে বাড়ি থেকে বেরিয়েছেন, আর তারপরে 8:45টার সময় 9:40-এ 8:40 ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়। তাহলে আমি ধরে নিচ্ছি যে তিনি ঘুমের মধ্যে কিছু করেননি, যে ঘুম চলতে চলতে ঘুম হয়ে গেল, ঘুম চলে আসলো, গাড়িটা সিগন্যাল দেখতে পেলাম না, মেরে দিলাম। আজকে জাপানে আমরা দ্রুতগামী ট্রেনের জন্য বুলেট ট্রেনের কথা বলছি, কিন্তু জাপানের যে ট্রেনের পরিকাঠামো, সেই পরিকাঠামোতে তো 100 থেকে 200 মিটার পরপর সিগন্যালিংয়ের ব্যবস্থা। আমাদের তো এখানে সেই সিগন্যালিংয়ের ব্যবস্থাটা নেই, যে একটা মিস হয়ে গেলে আরেকটা দেখতে পাবো, আরেকটা মিস হয়ে গেলে আরেকটা দেখতে পাবো, সেরকম সিগন্যালিংয়ের ব্যবস্থা নেই, এবং অনেকটা দূরে দূরে আমাদের, খুব সম্ভবত আমাদের 500 মিটারের নিচে মনে কোনো সিগন্যালিং ব্যবস্থা নেই। মানে একটা সিগন্যালিং ব্যবস্থা ক্রস করে গেলে 500 মিটার পরে গিয়ে আরেকটা সিগন্যালিং ব্যবস্থা আমাদের নজরে আসবে, মানে হাফ কিলোমিটার, তার মানে 1 কিলোমিটারের মধ্যে দুটো সিগন্যালিং ব্যবস্থা। যেখানে অন্যান্য দেশে মানে বড় বলতে বলতে জাপান, ইউরোপ কান্ট্রি যেসব জায়গায় ট্রেন ব্যবস্থা আছে, সেখানে কিন্তু 100 মিটারের 1 কিলোমিটারের মধ্যে কিন্তু মানে 5 থেকে 7টা সিগন্যালিং ব্যবস্থা, সেখানে আমাদের এখানে দুটো সিগন্যালিং ব্যবস্থা। আমি যতটুকু তথ্য ঘেটে পেলাম, জানি না অন্যান্য সব জায়গাতে এরকম ব্যাপারটা আছে কি না, অন্যান্য জায়গাতে হয়তো আরও কঠিন অবস্থা, হয়তো 1 কিলোমিটারে একটা, আবার অনেক জায়গায় হয়তো 1 কিলোমিটারে 4টে-5টাও থাকতে পারে, কিন্তু এটার একটা হ্যাবক একটা মানে গণ্ডগোল আছে এই সিগন্যালিং ব্যবস্থাটা। তারপরে কি আছে, তারপরে হচ্ছে এত বড় একটা বৃহত্তর নেটওয়ার্ক, রেলওয়ে নেটওয়ার্ক, সেইখানে সিগন্যালিংটাকে অটো সিগন্যালিং করা সম্ভব হয়ে ওঠেনি। ওখানে ম্যান পাওয়ার ইউজ করে সিগন্যালিং ব্যবস্থাটাকে বহু জায়গায়, আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, যে এখনও ভারতবর্ষের বহু জায়গায় ট্রেনের যে গেট থাকে, সেইখানে গেটম্যান নেই, ট্রেন থেকে লোক নিযুক্ত করা আছে, তারা ট্রেনে করে যাতায়াত করে। বিহারের একটা ট্রেন লাইন আছে, সিঙ্গেল লাইন ট্রেন, সেইখানে বিহারের ওই ট্রেন লাইনে কন্ট্রাকচুয়াল স্টাফ আছে, তারা আসে, গেটের সামনে গাড়ি দাঁড়ায়, তারা গেটটা বন্ধ করে, ফাটক যেটাকে বলে রেলওয়ে ফাটক, রেলওয়ে গেট রাস্তা মাঝখানে পড়ে গেছে, সেটাকে বন্ধ করে আবার চলে, ফাটক শেষ হলো আবার এসে গেট খুলে দেয়। একটা গাড়িতে দুটো করে লোক থাকে, এবং 1 ঘন্টার জার্নি 4-5 ঘন্টাতেও ঘন্টা লেগে যায়, 1 ঘন্টার জার্নি 4-5 ঘন্টা লেগে যায়। এরকম বহু স্টেশন, বহু জায়গা আছে বিহারের। এবার প্রশ্নটা হচ্ছে যে পরিকাঠামোর উন্নয়ন কোথায়, রেলওয়ে ট্র্যাকের উন্নয়ন কোথায়, নতুন নতুন ট্রেন, আমরা বন্দে ভারত এক্সপ্রেসের দ্রুতগম ট্রেন চাই না, আমরা চাই সুরক্ষা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, বুলেট ট্রেন, এসব তো ঠিক আছে, অমৃত ভারত এক্সপ্রেস সব ঠিক আছে, কিন্তু সুরক্ষাটা ফার্স্ট। অ্যান্টি কোলাইশন ডিভাইসেস, ACD বা যেটাকে কবচ বলা হচ্ছে, আমাদের মাননীয়
মাননীয় শিক্ষা রাজ্যমন্ত্রী সুকান্ত মজুমদার বললেন যে এই কবচ তো মানুষের গলায় মাদুলি পরার মতো কবচ নয়, এই কবচ করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। এবং প্রশ্নটা হচ্ছে, বিজেপি গভর্নমেন্ট 10 বছর ধরে আছে সেন্ট্রালে, আবার নতুন সরকার গঠন হলো। এবার আমি একটা আরটিআই করেছিলাম যে ভারতবর্ষের কতগুলি ট্রেন এই কবচের আওতায় এসছে 2023 সাল পর্যন্ত। খুব মিনিমাম, ঠিক আছে, খরচ সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেফটি মানুষকে দিতে গেলে খরচ তো করতে হবে সরকারকে, সে যে সরকারই থাকুক, তাকে তো করতে হবে খরচটা। আজকে দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে, এত এই 2003 সাল থেকে 2024 সাল 24 সালের এই লাস্ট ট্রেন দুর্ঘটনা পর্যন্ত ভারতবর্ষে শুধু ট্রেন দুর্ঘটনায় প্রায় 1,09,000 লোক মারা গেছে। সংখ্যাটা কিন্তু কম না, 1,09,000 কিন্তু অনেক বড় সংখ্যা। এই যে 20টা বছর, তাতে 1,09,000 ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গেছে, কাটা পড়েও মারা যাচ্ছে, ট্রেনে কাটা পড়ে, সেটাকেও ট্রেন অ্যাক্সিডেন্টই বলা হচ্ছে। তাছাড়াও এই রকম ধরনের অ্যাক্সিডেন্টেও মারা গেছে। এবার এই পরিকাঠামোর উন্নয়ন নেই, ট্রেন যাচ্ছে, জল নেই, কিন্তু টিকিটের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। সরকার টিকিটের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে সেবার বদলে অসুবিধা যদি প্রদান করে, তাহলে তো সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠবেই। আজকে সিগন্যালিং ব্যবস্থাটা এই যে জায়গাটায় ফাঁসি দেওয়া বলে জায়গাটা, যে জায়গাটায় রাঙাপানি ফাঁসি দেওয়ার এরকম একটা জায়গাতে যে দুর্ঘটনাটা ঘটেছে, এই রুটটা কিন্তু খুব বিজি রুট। কারণ উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটি থেকে ত্রিপুরা যত ট্রেন যায় এই রুটটা দিয়ে যায়। সুতরাং আর তার থেকে 14-15 কিলোমিটার দূরেই তো এনজিপি স্টেশন। সুতরাং সিগন্যালিং ব্যবস্থাটা আমার মনে হয় না খুব একটা খারাপ থাকার কথা এই রুটটাতে। কিন্তু পিঠ বাঁচাতেই হোক বা যে কোনো কারণেই হোক, ড্রাইভারের ঘাড়ে দোষটা চাপানো হচ্ছে কি না এটা বোঝা যাচ্ছে না। যে সিগন্যাল ব্যবস্থাটা খারাপ, বা ড্রাইভার দেখতে পায়নি, ড্রাইভারের হিউম্যান এরর বলা হচ্ছে। এবার সিগন্যালিং ব্যবস্থাটা কোন ক্ষেত্রে খারাপ হলো, এটা কি অটো সিগন্যালিং ছিল কি না, নাকি ম্যান পাওয়ার সিগন্যালিং ছিল, যে মানুষ পরিচালিত ম্যান হ্যান্ডেল সিগন্যালিং সিস্টেম, সেটা হতে পারে। MHSS ম্যান হ্যান্ডেল সিগন্যালিং সিস্টেম, এটাও হতে পারে, আমি জানি না। তো এবার এটা তো উঠবে প্রশ্ন, এক একজন এক এক রকম মন্তব্য করছে। কেউ বলছে হিউম্যান এরর, কেউ বলছে ড্রাইভারের দোষ ছিল। কোন ড্রাইভারের দোষ ছিল? যে পিছন থেকে আসছিল, পিছন থেকে কে আসছিল, মালগাড়িটা আসছিল। এবার ভাবতে হবে এই যে ড্রাইভাররা, আমি একটা খবর পড়ছিলাম একটা হিন্দি দৈনিকে, সেই দৈনিকটায় খবর দিয়েছে এই যে গরমটা গেল না, এই গরমটাতে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে মিলে 14 জনের মতো গার্ড এই গরমে ডিউটিরত অবস্থায় মারা গেছেন। তো তারাও তো মানুষ, ডিউটিরত অবস্থায়, তাদের কিন্তু কোনো এসি ফেসি থাকে না। ট্রেন চলছে তো চলছেই, মালগাড়ি তো এক প্রান্ত থেকে গুয়াহাটি থেকে মাল নিয়ে যাচ্ছে কন্যাকুমারী। সেই ট্রেনটা যেতে, প্যাসেঞ্জার ট্রেন যেতে লাগে 4 দিন না 5 দিন, তাহলে মালগাড়ি যেতে কত দিন লাগবে? এবার হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে এক নাগারে তো চলে না, কোনো জায়গায় দাঁড়াচ্ছে, কোনো জায়গার থেকে আবার স্টাফ চেঞ্জ হচ্ছে, মানলাম, কিন্তু কত কিলোমিটার যাওয়ার পরে স্টাফ চেঞ্জ হচ্ছে সেটা আমাদের জানা নেই, আমরা জানতে পারি না। সেটা তাদের ডিউটি রোস্টার কীভাবে তৈরি হয় তারা সেটা বলতে পারবে, রেলওয়ে অথরিটি তার জবাব দিতে পারবে। কিন্তু খবর যেটা, যে 14-15 ঘন্টা করে কিন্তু ডিউটি করতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে দেখবেন যে এই এই গুডস ট্রেনগুলি, যেগুলি মালবাহী গাড়ি, মালগাড়ি বলি আমরা,
সেই গাড়িগুলি কিন্তু দেখবেন রাতে বেশি চলাচল করে, কারণ রাতের দিকে প্যাসেঞ্জার ট্রেনটা কম থাকে, যার ফলে ট্র্যাকগুলি খালি থাকে, সেই সময় তারা দ্রুত বেগে চলতে শুরু করে। এবং বেশিরভাগ সময় রাত্রিবেলা চলে। দিনের বেলা কিছু কিছু জায়গায় দেখবেন অনেকক্ষণ ধরে ড্রাইভার ট্রেন নিয়ে দাঁড়িয়ে আছে, ট্রেন তো আছে, তো টাইম যাচ্ছে, তারও তো একটা আছে মানসিক, এই গরম, তাদের তো এসি কম্পার্টমেন্ট না, এই যে ড্রাইভার হয়তো রাজধানী এক্সপ্রেস হতে পারে, শতাব্দী এক্সপ্রেস হতে পারে, দুরন্ত এক্সপ্রেস এসি হতে পারে, কিন্তু সব ট্রেন তো আর রাজধানী, শতাব্দী, দুরন্ত নয়, বা বন্দে ভারত নয়। তাহলে বাকি ট্রেনগুলি তো বেশি সংখ্যায়, বেশি, তাদেরকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। হয়তো বলবেন যে হ্যাঁ, তারা তো বেশি পরিশ্রম করে, তার বিনিময়ে তারা ওভারটাইম পায়, মেবি পেতে পারে, কিন্তু ওভারটাইমটাই কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ধরুন আপনি একটা ট্রেনের ড্রাইভার, আপনি দিল্লি থেকে রওনা দিয়েছেন, আপনি যাবেন গুয়াহাটি, তাহলে এই যে প্রায় 3000 কিলোমিটারের মতো রাস্তা, 2500-3000 কিলোমিটার রাস্তা, এই 2500-3000 কিলোমিটার একটা প্যাসেঞ্জার ট্রেন যেতে বা একটা মালগাড়ি যেতে সমান টাইম লাগবে না, অনেক বেশি টাইম লাগবে মালগাড়িটা। ড্রাইভারটা এসে হয়তো মালদা এসে তাদেরকে চেঞ্জ হলো, তাহলে দিল্লি থেকে মালদা পর্যন্ত তাকে আসতে হলো এই গরমের মধ্যে। এই যে আমরা নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা, গরম ছিল, স্টাফ কম, 8 ঘন্টার ডিউটির জায়গায় তাদেরকে 14 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, 15 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তারও বেশি ডিউটি করতে হচ্ছে কিনা আমরা জানি না। কিন্তু এই যে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কিছু কিছু রিপোর্ট আমাদের সামনে আসে, সেই রিপোর্টগুলি দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই ব্যাপার, যে স্টাফ সংখ্যা ইমিডিয়েট রেলকে বাড়ানো উচিত। চাকরির তো এমনি বাজার অবস্থা খারাপ, কিন্তু রেলের এই দুরবস্থার জন্য যে সরকার থাকবে তার তো দায়বদ্ধতা নিতেই হবে। এটা তো বললে চলবে না যে আমার সরকার এর দায় নেই, অমুক সরকার করেছে। 10 বছর ধরে বিজেপি সরকার আছে, এনডিএ সরকার থাকলেও সেটা বিজেপি সরকারভাবেই পরিচালিত হচ্ছিল এতদিন ধরে। আর এবছর কিন্তু ভারতবর্ষের জনতা জনার্দন সঠিক ম্যান্ডেট দিয়ে ওটাকে এনডিএ সরকারে পরিণত করেছে। বিজেপি বলতে পারবে না যেটা বিজেপির সরকার। আমি বিজেপি নিন্দা করছি না, কিন্তু ভারতবর্ষের এই যে ম্যান্ডেট, বেশি বাড়াবাড়ি করাটা একেবারেই উচিত নয়। এটা ভারতবর্ষের এই খেটে খাওয়া 120 কোটি মানে 120 কোটি ভোটার, আর কি 120 কোটি ভোটার কিন্তু বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে আসল ম্যান্ডেট। তাই ওনাদেরকে ধন্যবাদ যে প্রকৃতভাবে বিরোধীদেরকেও একটা জায়গা করে দিয়েছে যে তোমরা এবার রাজনীতিটা করো। এবার দেখবেন ডুয়েল একটা গেম খেলা হবে। কীরকম ডুয়েল গেম খেলা? রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনই এবার সংসদে যাচ্ছে। সুতরাং এই যে 4,000-4,500 কিলোমিটার রাহুল গান্ধী হেঁটেছিল না পদযাত্রা, তাতে কিন্তু রেজাল্ট পেয়েছে, 40 থেকে 99 চলে গেছে। অনেকেই বলেছিল এটা কোনো হবে না, এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু তা নয়, এটা পড়েছে। এবং এইবার দুই ভাই বোন মিলে কিন্তু সংসদেও কিন্তু এই এনডিএ সরকারকে খুব একটা সহজভাবে চলতে দেবে বলে আমার মনে হয় না। এটা কিন্তু ওই ইন্ডিয়া জোটের একটা বড় অক্সিজেন এই ভাই বোন। এই ভাই বোন যে থাকবে, এটা কিন্তু একটা বিরাট অক্সিজেন। আমি ট্রেনের ব্যাপারে আসছিলাম, একটু ঢুকে গেলাম অন্য ব্যাপারে। তো যেটা বলছিলাম যে ট্রেনের পরিকাঠামোর অনেক অসুবিধা আছে। একটা ট্রেন চালাতে গেলে, ট্রেন বাড়ালাম আমি, অমুক জায়গা থেকে 2টো ট্রেন চালিয়ে দিলাম, আরেকজন এমপি বা এমএলএ তার কারিশমা দেখানোর জন্য করলো, কিন্তু আসলে কি হচ্ছে? আসলে ট্রেনের পরিকাঠামো খুব খারাপ, পরিষ্কার হয় না সঠিকভাবে, জল বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, এসির ভাড়া 3 গুণ হয়ে গেছে এই কোভিডের পরে। 900 টাকায় যেটা যেতাম সেটা এখন 1900 টাকা দিতে হয়।
এমনি অর্ডিনারি টিকিটের ভাড়াও অনেক বেড়ে গেছে। তো ঠিক আছে, পাবলিক ভাড়া বেশি দিতে রাজি আছে, কিন্তু পরিকাঠামোটা তো ঠিক করা হোক। বাহুল্যতা দেখিয়ে 139 একটা করেছে, চালু করে দিলাম, পরিষ্কার। আমি নিজে বেশ মানে ঘুরে বেড়াই, সারা ভারতবর্ষ জুড়ে ঘুরে বেড়াই, আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরে বেড়াই। তো আমি অনেক অনেক ভালো ভালো ট্রেন ভারতবর্ষের মানে সবথেকে বড় মানে দ্রুতগামী 10টা ট্রেনেই আমি চড়েছি। সব ধরনের মানুষের সঙ্গে আমি কথাবার্তা বলি চলাকালীন ট্রেন। আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে ট্রেন নিয়ে কিন্তু খুব একটা ভালো ফিডব্যাক পাই না। ট্রেনের যে অবস্থা, মাঝখানে তো চাদর ঠাদর, এসিতে চাদর বালিশ কম্বল কিছুই দিচ্ছিল না কোভিডের পরে, এখন দিচ্ছে, কিন্তু ভাড়াটা তখন কমায়নি, দিচ্ছে। এরপরেও কি আছে, এরপরেও আছে যে ওই একটা করে অনেক গাড়িতে, আমি এর আগে সেদিন গেলাম আমরা পুরীতে, এই গত মাসে। তো পুরীতে যাওয়ার সময় দেখলাম একটা করে চাদর দিচ্ছে। জিজ্ঞেস করাতে বললো যে 2টো করে চাদর দেওয়া যাবে না, হ্যান্ড টাওয়েল নেই। কারণ ওদের এই যে কন্ট্রাকচুয়াল স্টাফ যারা দিয়ে বেড়াচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যে চুরি করে নিয়ে নেমে যায়, আর তাদেরকে একটা চাদরের পিছনে 400 টাকা, আর একটা হ্যান্ড টাওয়েল, যেগুলি সাদা সাদা ছোটো ছোটো টাওয়েল দেয়, তাতে নাকি 200 টাকা করে ওদের কাছ থেকে কেটে নেয়। যদি না পাওয়া যায়, গুনতিতে না পাওয়া যায়, তাহলে কেটে নেয়। যাই হোক, এটা বুঝলাম যে এটা জানি না, এটা একটা এখানেও একটা রাজনীতির খেলা আছে কি না। কারণ যে কন্ট্রাক্টর ওইটা নিয়েছে কন্ট্রাক্টে, যে ওই প্রোভাইড করবে কম্বল টম্বল এসব, তারা কি করছে, তারাই কোনো করছে কি না, রেলের নামে বদনাম করছে কি না, সেটাও একটা দেখার বিষয় আছে। তদন্ত করে দেখলে সেটা নিয়ে হতে পারে। তবে অ্যাক্সিডেন্ট যখন হয় তখন নানা দিক থেকে নানা কথা উঠে আসে। খুবই দুঃখের যারা মারা গেছে, কিন্তু আমি বলবো রেলের পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন আছে। সিগন্যালিং ব্যবস্থা অবশ্যই সঠিক করা উচিত, বিশেষ করে এই ধরনের লাইনগুলিতে, যে লাইনগুলি সবসময় দ্রুত মানে সবসময় বিজি থাকে, দ্রুতগামী ট্র্যাক, বিজি ট্র্যাক, এই জায়গাগুলিতে করতে হবে। কারণ এই রাস্তা দিয়েই কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। তো এই যে বড় বড় দামি দামি ট্রেন, যেখানে প্রচুর নামি দামি মানুষরা ট্রাভেল করে, তো তাদের সুরক্ষার জন্য রেল কর্তৃপক্ষকে তো অবশ্যই ভাবতে হবে, সাথে সাথে সাধারণ মানুষের বিষয়েও তাদেরকে ভাবতে হবে। আজকে যতটুকু আমি জানতে পারলাম যে রেলের মালগাড়ির যে চালক ছিলেন অনিল কুমার, ইনি 2003 সালে চাকরিটি পেয়েছিলেন এবং অত্যন্ত ভদ্র সজ্জন ব্যক্তিই ছিলেন। সুতরাং এই ধরনের মানুষরা ভুল কাজ করলে হয়, কিন্তু এই ধরনের মানুষরা যে মানে বেপরোয়া, অনেক আমি আজকে পেপার দেখছিলাম, বেপরোয়া চালানোর জন্য হয়েছে, আমার মনে হয় না যে খুব একটা নয়। এটার একটা তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। ধামাচাপা দেওয়া রেলের তদন্ত না করে সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। ড্রাইভারের দোষ জানি না, তবে মনে হয় না অত সকালবেলা 6টা সাড়ে 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসে 8টার সময় ফোনে তার স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন, তারপরে 9:45 8:40 নাগাদ অ্যাক্সিডেন্টটা ঘটে। তো ঘুমিয়ে যাওয়ার ব্যাপারটা তার নেই, বা গাফিলতির ব্যাপারটা নেই, হয়তো সিগন্যালিং সিস্টেমটা যেটা ছিল সেটার জন্য তার জীবনটা চলে গেল। এবার এই যে জীবনটা চলে গেল, এটা তো আর রেল কর্তৃপক্ষ ফিরিয়ে দিতে পারবে না। এবার সেই জায়গাটায় কি অটো সিগন্যালিং ছিল কি ছিল না, বা যদি অটো সিগন্যালিং না থাকে, তাহলে যারা দায়িত্ব ছিল তাদের কি পানিশমেন্ট হওয়া উচিত, দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে কোনো দৃষ্টান্তমূলক সাজা হয় না। আরটিআই করলে রিপ্লাই পাওয়া যায় না। আমি এই অ্যান্টি কোলাইশন ডিভাইসেস, এসিডি যেটাকে বলেছে কবচ, সেই নিয়ে আমি বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে রেলওয়ে মিনিস্ট্রি থেকে শুরু করে রেলের যত বড় বড় জোন আছে, তাদের যে পিআরও, পাবলিক রিলেশনস অফিসার, তাদের কাছে আমি চিঠি করেছিলাম।
সঠিক উত্তর আমি কোনো জায়গা থেকে পাইনি। কবে থেকে কেউ বলতেই পারছে না যে কবে থেকে শুরু হয়েছে, কবে নাগাদ শেষ হবে, বছরে কটা করে হয়, কিন্তু করা উচিত। আজকে যদি এটা কি হতো, আজকে যদি সিগন্যালিংটা ফেলও থাকতো না, ওই যে ডিভাইসটা লাগানো আছে ওই ডিভাইসটা কিন্তু ড্রাইভারকে সচেতন করে দিত, ও কিন্তু অটো কোর্সেই সামনে যদি গাড়ি পড়ে যেত তাহলে কিন্তু ও ব্রেক করে দিত, তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। এই ডিভাইসটার এটাই মাহাত্ম্য, ড্রাইভারকে সিগন্যাল করা, এবং ও যদি ড্রাইভার সেই সময়ের মধ্যে কাজ না করে, যদি ড্রাইভার ঘুমিয়েও যায়, তাহলে অটো কোর্সেই ও কিন্তু গাড়িটা ব্রেক করে দেবে, ওই ডিভাইসটা ব্রেক করে দেবে, তাহলে গাড়িটা থেমে যেত। এই ছিল আজকের আমার বিষয়। রেল কর্তৃপক্ষকে বলবো পরিকাঠামো উন্নয়ন করুন এবং রিক্রুটমেন্ট করুন, প্রতিটা পোস্টে রিক্রুটমেন্ট করুন। এখন যা অবস্থা আছে তাতে কিন্তু এই যে সমস্যাগুলি এটা বাড়বে বই কমবে না। তাই এই যে আপনারা নতুন 5 বছরে আসলেন, মিস্টার বৈষ্ণব, ইউ আর cordially requested, please implement your recruitment rules immediately to save us. আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।